এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আজ হাজির করব ফিল্মি জগৎ সব থেকে সেন্সেশনাল পার্সোনালিটিকে। আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালাবো এমন এক অ্যাক্ট্রেসের ওপর যিনি গোটা দুনিয়ায় হিন্দুস্তানের নাম উজ্জ্বল করেছেন। আপকি আদালতে আজ আমরা প্রশ্ন করব এমন এক ফিল্ম স্টারকে যিনি বিগত 2 বছরে গোটা দেশে ছেয়ে রয়েছেন। প্লিজ ওয়েলকাম শিল্পা শেট্টি। সিটি কে বাজালো? আর আপকি আদালতে আজকের মোকদ্দমা শুরু করার আগে আজকের জাজ বন্দনা লুথরার অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। শুরু করা হোক। আমার খুব ভয় করছে। তো আজকে মামলা শুরু হচ্ছে। আপকি আদালতে প্রথম অভিযোগ শিল্পা শেট্টির ওপর। আপকি আদালতে শিল্পা শেট্টির ওপর অভিযোগ হলো যে উনি নিজের ফিল্ম ক্যারিয়ারের ওপর নজরই দেন না। শিল্পাজি, এটা কি সত্যি যে আপনার বাবা চাইতেন না যে আপনি অ্যাক্ট্রেস হন? ওনার যে কোম্পানি ছিল বোতলের ক্যাপ তৈরি করার, ঢাকনা তৈরি করার, তাতে হ্যাঁ 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 হ্যাঁ, আমি কমার্স নিয়ে পড়ছিলাম। আর অবশ্যই উনি চেয়েছিলেন যে আমি বিজনেস ওমেন হই, কারণ আমরা 2 বোন। লাকিলি ভগবান চাননি আমি যদি বিজনেস ওমেন হয়ে যেতাম তাহলে আমাদের ব্যবসার খুব ক্ষতি হতো। ভগবান চাইতেন না, না আপনি চেয়েছিলেন ইউপি বিহার লুটে নিতে? বাবা শুধু এটা বলেছিলেন যে শুধু কলেজটা ছেড়ো না আর এডুকেশন কমপ্লিট করো। ওনার মনে হয়েছিল যে আমি শুধু একটা ছবি করেই ফিরে যাব, কিন্তু সেটা হয়ে গেল আমার কেরিয়ার। আমি মনে করি যে ওই অফারটা যদি আমি না পেতাম তাহলে আমি বুঝতেই পারতাম না যে জীবনে আমি কি করব, কারণ আমি অ্যাক্টিং ছাড়া তো আর কিছু করতেই পারি না। কিন্তু আমরা দেখেছি যে আপনি অ্যাক্টিং কম করেছেন আর আইটেম গার্ল বেশি হয়েছে। হ্যাঁ, যে চয়েসগুলো আমি পেয়েছি খুবই কম পেয়েছি। আর অনেস্টলি আই থিঙ্ক এটা ডিরেক্টরস আর প্রডিউসারদের ফল্ট, কারণ ওনারা সবসময় আমাকে একটা টাইপ কাস্ট করেছেন। যদিও আমার তাতে কোনো সমস্যা নেই, আমি খুবই খুশি এবং এর জন্য আমি অ্যাপোলজি চাইতে চাই না। কিন্তু আমার ইউএসপি সবসময় ছিল সং, কারণ আমি জানি অডিয়েন্স সবসময় আমাকে গ্ল্যামারাস, হ্যাপি, ডান্সি টাইপের রোলে দেখতে পছন্দ করে, তাই আমি ওই অফারগুলো পেয়েছি। আর তারপর একটা সময় এলো যখন আমি ভাবলাম যে এটা করতে চাই না, আমি অন্যরকম কিছু একটা করতে চাই। তাই আমি অনেক কাজ রিফিউজ করেছি, আর তখন আমি কিছু সিরিয়াস পিকচার করলাম যেগুলো চলেনি। তারপর আমি ভাবলাম যে আমি এমন ছবি করব যেগুলো বক্স অফিসে চলবে। যদি একটা পিকচার না চলে তাহলে সেটার কোনো লাভ হয় না, না প্রডিউসার, না অডিয়েন্স, না অ্যাক্টরদের। গুড ফিল্ম, ব্যাড ফিল্ম, আগলি ফিল্ম, দে ওয়ান্ট বিকজ অফ দ্য অডিয়েন্সেস। আমি এখানে যে ইন্টারভিউ দিচ্ছি সেটাও অডিয়েন্সের জন্য। তাই কিন্তু যে সমস্ত অডিয়েন্স আপনাকে আপনার ফিল্মের জন্য ভালোবেসেছে সেই সমস্ত অডিয়েন্সের উদ্দেশ্যে আপনি বলেছেন যে আমার কাছে সময় নেই হিন্দি ফিল্ম করার। এরকমটা কেন? কে বললো এসব? অনেক রকম কথাবার্তা আমি প্রেস থেকে, আমি মিডিয়া থেকে জানতে পারি। গত 5 বছরে আপনি 8টা ফিল্ম করেছেন। হ্যাঁ, তা এটা তো 8টা ফিল্ম আর একটা আইটেম সং। আমি শুধু একটাই আইটেম গান করেছি, সেটা হলো ইউপি বিহার। এবং 1 মিনিট, বাউন্স যেটা আমি এখন করেছি, আমার মনে হয়েছে যে 8টার মধ্যে যে শো আছে সেটা হলো দোস্তানার আইটেম সং। আর আমি দোস্তানার আইটেম সংটা এই কারণে করেছি, প্রথম কথা হলো এই আইটেম সং কথাটা শুনলেই আমার খুব ইরিটেশন হয়। এটা তো শুধুমাত্র একটা গান আর এটা এন্টারটেনমেন্ট বিজনেস, কিন্তু এই যে আইটেম সং কথাটা আমার মনে হয় ভীষণই অপমানজনক একজন হিরোইনের পক্ষে। যাই হোক, আমি করেছি একজন বন্ধুর জন্য, আর আমার মনে হয়েছে যে অনেকদিন আমার কোনো পিকচার আসেনি।
আর আমার কাছে অনেকগুলো হ্যান্ড লেটার আসে, আমাকে প্রায় অনেকেই জিজ্ঞেস করেন যে পরবর্তী পিকচারে কবে দেখতে পাওয়া যাবে, আপনি কবে, আপনার গান আমাদের খুব ভালো লাগে। তাই ওই গানটা আমি সমস্ত অডিয়েন্সের জন্য করেছি যারা সবসময় আমার গানগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন, এবং আমি করেছি শুধু বন্ধুর জন্য। এতগুলো মানে আমার কেরিয়ার গ্রাফে আই থিঙ্ক ঐশ্বরিয়া হ্যাজ ডান লাইক 4 আইটেম সং। হ্যাঁ, আমি বলতে চাইছি যেখানে আমি হিরোইন নই, আমার স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে। আর বাকি যে গানগুলো আমার ফেমাস হয়েছে যেখানে আমি হিরোইন সেই সিনেমার, সেটা তো আমার ফল্ট নয়। আমার গান যদি ফেমাস হয় তার মানে এটার কি মানে হলো? এতেও কি আমার ভুল? আপনি কি সত্যি হিন্দি ফিল্ম করা কমিয়ে দেবেন নাকি হ্যাঁ, আপনি? আমি আমি কাজ এই জন্য কমিয়েছি কারণ আমার কাছে যে চয়েসগুলো আসে সেগুলো খুবই আইটেমের মতোগুলো আসে? হ্যাঁ, নট এক্স্যাক্টলি। আমি ভালো সিনেমাও করেছি, কম সিনেমা করেছি বিগত ৪ বছরে। ধড়কনের পর আমি চেষ্টা করেছি কিছু অন্যরকম কাজ করার। আমি অ্যাকশন রোল করেছি, আবার ধরুন আমি রোমান্টিক রোলও করেছি। আমি একটা আর্ট ফিল্ম করেছি, ফির মিলেঙ্গে। আমি মেট্রোর মতন ফিল্ম করেছি যেটা খুবই ক্লাসি ছিল, একটা অন্য রকমের সিনেমা। আমি যেমন রিস্তের মতন সিনেমা করেছি যেটা খুবই চ্যালেঞ্জিং অ্যাক্টরের জন্য, কারণ আমি পুরো ডায়ালগটা চেঞ্জ করার চেষ্টা করেছি এই কাজে। তাই এরকমটা নয় যে আমি চেষ্টা করিনি। আমি ডরনা মানা হ্যায়ের মতন সিনেমা করেছি যেটা একটা অন্য রকমের সিনেমা, কিন্তু সিনেমাটা যদি ভালো না চলে তাতে আমার কিচ্ছু করার নেই। কিন্তু এটা কি সত্যি যে এখন আপনি ফিল্মের থেকে আপনার সময়? সরি, এই প্রশ্নের উত্তর তো আমি দেবই না। সেরকমটা নয়। যেমন আমি বলছিলাম যে আপনারা জানেন যে আমি আইপিএল এর সঙ্গেও যুক্ত রয়েছি। আমি অংশীদারিত্ব নিয়েছি রাজস্থান রয়্যালসের। এটাই তো জিজ্ঞেস মাস করছি যে দুয়েক পাবলিক হলো। তো আপনাকে ভালোবাসে আপনার একদম, ফিল্মের একদম। জন্য। আমি এই বছরে 2 টো আপনি সিনেমা টাকা করছি। ইনকামের জন্য ক্রিকেটের ময়দানে পৌঁছে গেলেন। টাকা কে রোজগার করতে চান না আমায় বলুন তো? আর আমি কাজ করে টাকা রোজগার করছি, তাতে কোনো সমস্যা আছে? আর আমি কি চুরি করছি নাকি টাকা ইনকামের জন্য? ম্যাডাম, যেটা আপনার আসল কাজ সেটা করলেই তো ভালো হয়। আরে আপনি আমার জন্য প্রডিউস করুন না, তাহলে খুব ভালো হয়। আপনার মতন প্রডিউসারও যদি আমাকে এতটা ভালোবাসতেন কি ভালো হতো। ওনাকে বলুন যে আমাকে কাস্ট করতে। আমি যদি ভালো কাজ পাই তাহলে আমি কেন করব না? তাহলে এটা মেনে নিচ্ছেন যে আপনি ফিল্ম কমিয়ে দিয়ে ক্রিকেটের ময়দানে চলে গেছেন, তাই তো? ক্রিকেট অনেস্টলি আমি একটা বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে করছি, এবং রাজ যিনি আমার পার্টনার তিনিও আমাকে সাজেস্ট করেন যে আইপিএল এমন একটা বিষয় যার ভবিষ্যৎ উজ্জ্বল। গত বছর যখন লঞ্চ হয়েছিল তখন খুবই সাকসেসফুল ছিল। আর ইন্ডিয়ার মতন দেশে যেখানে ক্রিকেট রিলিজিয়ন, আর এটা অবশ্যই খুব ভালোভাবে প্রকাশ পাবে। তাই আমি ভাবলাম যে আহ, হ্যাঁ, এটা তো বাস্তব। আর আমি ভাবলাম যে এটা করে দেখাই যাক। আপনি আর ভাবলেন যে শাহরুখ আর প্রীতিকে কেন বলবো না যে मैं खिलाड़ी तू अनारी? এটা রজত বাবু বলেছেন, আমি বলিনি। শিল্পা, আমরা একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকি আদালতে শিল্পা শেট্টির ওপর জনগণের প্রশ্ন আর অভিযোগের আরো এক পর্ব। হলিউড স্টার রিচার্ড গিয়ার বলেছেন যে ওনার শিল্পা শেট্টির সৌন্দর্য দেখে মন দুলে উঠেছিল, আর তাই উনি কিস করার অপরাধটা করে ফেলেছিলেন। পরবর্তী তারিখ কবে? আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি ফিল্ম স্টার শিল্পা শেট্টির ওপর। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে শিল্পা শেট্টির ওপর অভিযোগ হলো যে উনি ইন্টারন্যাশনাল পপুলারিটি পাওয়ার জন্য যে কোনো মূল্য দিতে রাজি। শিল্পাজি, বিগ ব্রাদারের কথা বললে পরে এই শো আপনাকে সুপারস্টার করে দিয়েছে, গোটা দুনিয়ায় আপনার সুনাম হয়েছে। ইংল্যান্ডে অন্ততপক্ষে প্রতিটা বাড়িতে মানুষ জানে যে এই শিল্পা শেট্টি কে। খুব খারাপ কথা এটা। কিন্তু এটা সত্যি যে এর জন্য আপনাকে অনেক মূল্য চোকাতে হয়েছে। ওই শোতে আপনাকে বারবার অপমানিত হতে হয়েছে, কাঁদতেও হয়েছে। যে 2-3টে শট দেখানো হয়েছে আমার কান্নার, অবভিয়াসলি ওই সময় যে বড়সড় আর্গুমেন্ট হয়েছিল জেডের মধ্যে, গড ব্লেস হার সোল। বাট তাছাড়াও অনেক বেশ কিছু জিনিস হয়েছে, অনেকগুলো ভালো মোমেন্টস ছিল।
কিন্তু অ্যাজ ইউজুয়াল মিডিয়ার লোকেরা সেই সব জিনিসগুলোকে হাইলাইট করে থাকে যারা টিআরপি রেটিংস পায়। আর ওটা এমন একটা ঘটনা ছিল যেটা হঠাৎ করে ইন্টারন্যাশনালি টকড অ্যাবাউট হয়ে গিয়েছিল। আচ্ছা, সেই সময়কার নিউজ পেপারের হেডলাইনগুলো আপনাকে বলি। হ্যাঁ, শিল্পার মামলা নিয়ে দিল্লি থেকে লন্ডন পর্যন্ত ঝামেলা, শিল্পার বিষয় নিয়ে হাঙ্গামা, ব্রিটেনের সংসদে কমেন্টসের ঝড়। একটা পেপারে ছাপা হয়েছে ভারতের খারাপ লেগেছে শিল্পার উপর অত্যাচার হয়েছে। বাহ বাহ। দেখুন, লন্ডনে যে মানুষেরা এশিয়ান যারা নিজেদের দেশকে ছেড়ে, যেমন বাংলাদেশিরা, পাকিস্তানিরা, ভারতীয়রা যারা দেশকে ছেড়ে ওখানে সেটেল হয়েছে, তাদের অবশ্যই নানান রকম ডিসক্রিমিনেশনের মুখে পড়তে হয়েছে। তাদেরই বিশেষ করে খুব খারাপ লেগেছিল আমার সাথে এই ধরনের ব্যবহার হতে। 40,000 মানুষ অভিযোগ করেছে ব্রিটিশ মিডিয়ার উপর। 60,000, 65,000-এর মতন। ইট ওয়াজ দ্য হাইয়েস্ট রেকর্ডেড কমপ্লেন্টস। আমি জানতে পেরেছি যখন আমি বাইরে এটা নিয়ে হার্ট হয়েছিল। তাদের খারাপ লেগেছিল, খুব খারাপ ব্যবহার হয়েছিল, কারণ আমি ওখানে একমাত্র ভারতীয় ছিলাম। ওদের মনে হয়েছিল যে ইট ওয়াজ ইনসাল্টিং, কিন্তু তাদের পারসেপশন আলাদা ছিল। আমি যখন বাড়িতে ফিরলাম তখন আমার পারসেপশন অনেকটা অন্যরকম ছিল। আমার সাথে মানে আমার মনে হয়েছিল যে 3 জন মেয়ে খুব হিংসে করছিল আমাকে, আর সেই হিংসের কারণেই একটু ঝগড়াঝাটি হচ্ছিল আমাদের। কিন্তু আমার মনে হয় না তারা রেসিস্ট। কিন্তু এটা আপনাকে কেউ জিজ্ঞেস করেনি? যদি ওই মেয়েগুলো আপনাকে হিংসে করছিল, আপনার উদ্দেশ্যে গালাগাল ব্যবহার করছিল, তখন কাঁদার বদলে একটা ঠাটিয়ে তো দিতে পারতেন ওদের। বাড়ি থেকে বেরিয়ে আসার পর প্রথমবার যখন সমিতার সাথে আমি কথা বললাম, ওই কান্নাকাটির মাঝে আমাকে ও শুধু একটাই প্রশ্ন করেছিল যে তুমি কাউকে থাপ্পড় মারলে না কেন ভিতরে, তুমি টলার করলে কি করে? আসলে আমি একটু অন্যরকম মানুষ। কেউ আপনাকে এটা জিজ্ঞেস করেনি যে আপনি ক্যারাটের একজন ব্ল্যাক বেল্ট? অনেস্টলি আমি সেই সব জিনিসগুলোকে ইম্পর্টেন্স দিই না। আমার তো মনে হচ্ছিল যে আমি কবে মানে লোকজন কবে আমাকে এভিক্ট করে দেবে এই ঘর থেকে, আর আমি এভিক্টই হচ্ছিলাম না। এসবের সাথে সাথে আপনি অনেক টাকা পয়সাও পেয়েছেন। হ্যাঁ, তার জন্য আমি অনেক টাকা পেয়েছি। আর আমার মনে হয়েছিল যে আমি 3 সপ্তাহ টিকতে পারবো না, কিন্তু আমি 3 সপ্তাহই নয়, আমি শোটা জিতেও এসেছি। কিন্তু আমি অর্থের জন্য কখনো ডিগনিটি কম্প্রোমাইজ করিনি, কোনোদিন না। এমন একটা ঘটনা যার জন্য মানুষের মনে হয়েছে যে আপনি পাবলিসিটির জন্য কম্প্রোমাইজ করেছেন, নাম করার জন্য, সেটা ছিল রিচার্ড গিয়ারের কেস। আমাকে বলুন যে রিচার্ড আমাকে কিস করেছেন? হ্যাঁ, আমি তো জানতামও না যে উনি আমাকে কিস করবেন। উনি বেচারা এসেছেন ফরেন কান্ট্রি থেকে আমাদের কান্ট্রিকে কিছু সাহায্য করার জন্য। এইডস একটা খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয়। আমি একজন সেলিব্রিটি হিসেবে এটা বলার চেষ্টা করছি যে সমস্ত মিডিয়া পার্সনদের কাছে এটা আমার প্রশ্ন, যারা এই দুঃখজনক ইস্যুটাকে তুলে ধরেছেন, তারা এইডস নিয়ে কতটা মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন? রিচার্ড গিয়ারকে জিজ্ঞাসা করা উচিত ছিল। উনি তো যেটা করার সেটা করেছেন। আমরা দুজন এন্টারটেনার, আমরা অডিয়েন্সকে এন্টারটেন করার জন্য করেছি। চলুন মেনে নিচ্ছি যে উনি করেছেন, কিন্তু উনি এমন কি করেছেন যার জন্য ওনার বিরুদ্ধে একটা ক্রিমিনাল কেস চলতে পারে? এখনো আমাদের দুজনের বিরুদ্ধে ক্রিমিনাল কেস চলছে। উনি কি করেছেন সেই স্টেটমেন্ট আপনাকে পড়ে শোনাচ্ছি। হলিউড স্টার রিচার্ড গিয়ার বলেছেন যে ওনার শিল্পা শেট্টির সৌন্দর্য দেখে মন দুলে উঠেছিল, আর তাই উনি কিস করার অপরাধটা করে ফেলেছিলেন। আর উনি বলেছেন যে আমি সেই জন্য দুঃখিত বটে, রিগ্রেট। পরবর্তী তারিখটা কবে? না দেখুন, আমি রিচার্ডকে অনেকটা বেশি রেসপেক্ট করি একজন মানুষ হিসেবে। উনি আমাদের দেশের অতিথি ছিলেন, তাকে দেশ থেকে চলে যেতে হয়েছিল। এটা সত্যি খুবই দুঃখজনক। আমি এয়ারপোর্টে ছিলাম, কিন্তু এয়ারপোর্ট অথরিটি আমাকে দেশ ছাড়তে দেয়নি, কারণ আমার বিরুদ্ধে একটা ক্রিমিনাল কেস ছিল। এটা খুবই অসম্মানজনক। তো সত্যি আমার খুব কষ্ট হয়েছিল, আমার খুব খারাপ লেগেছিল। আমি যখন অন্য দেশে ডক্টরের কাছে যাই তখন আমাকে খুব রেসপেক্ট করা হয়। আমি যখন অন্য কান্ট্রিতে থাকি, আমাদের কান্ট্রিতে যেসব কেসগুলো 5-10 বছর লেগে যায়, এই কারণেই লাগে কারণ এই কেসগুলো চলতে থাকে, পাইল আপ হয়ে যাচ্ছে একের পর এক। আমার মনে হয় আমাদের দেশে একটা আইন চালু করা উচিত যে সেলিব্রিটিরা এসকেপ বোট নয়, তারা টার্গেট নয়, যে কেউ একটু পাবলিসিটি চাইলে ব্যাস তার নামে একটা কেস চাপিয়ে দাও হিরো বা হিরোইনের ওপর। আমার নামে 4টে কেস চলছে,
আমার বাবা সত্যি হাঁপিয়ে উঠেছেন। ওনার বয়স হয়েছে, ওনাকে এই কোর্টে আসা যাওয়া করতে হয়। আমার লয়ারদের এত বিল, মানে আপনারা যদি দেখেন তাহলে আপনারা হতভম্ব হয়ে যাবেন। ওভার স্টুপিড কেসেস, যেমন অবসেনিটি কেসেস, কারণ আমি আমার পেট দেখিয়েছি। তাহলে আপনারা শাড়িকে ব্যান করে দিন। সত্যি এটা নিয়ে ভাবা উচিত। আমি আমার পেট দেখিয়েছি বলে একটা অবসেনিটি কেস চলবে আমার নামে? তাই আমার এমন মনে হয়েছে যে যখন এই সমস্ত আর্টিকেলগুলো উঠে আসে, আপনি যখন গুগলে শিল্পা শেট্টির নাম সার্চ করেন, তখন অবশ্যই ব্রিটিশ মিডিয়াতেও সেই নিউজগুলো ছেপে যায়, ব্রিটিশ মিডিয়াতেও সেই কথাগুলো ছাপানো হয়। তাহলে এখন আপনি একবার ভাবুন যে কি ইমপ্রেশন তৈরি হচ্ছে একজন ইন্ডিয়ান মানুষ সম্পর্কে, যে এরা এরা মানে এতটা অপদার্থ যে রিচার্ড গেরের কিসের জন্য ক্রিমিনাল কেস হয়ে গেছে। বাবা রামদেব রিয়াক্ট করেছিলেন, উনি বলেছিলেন যে পাবলিসিটি স্টান্টের জন্য এই ধরনের কাজ করা হয়ে থাকে। দেখুন, আমি একটা কথা বলে দিচ্ছি, আমি তো জানতামই না যে উনি আমাকে কিস করবেন। আর যদি উনি কিস করেছেন তাহলে আমি মানে ওনাকে তো পুশ করতে পারবো না। উনি আমাদের অতিথি, ওনাকে আমায় সম্মান জানাতেই হবে। তাই আপনাকে এটা বুঝতে হবে যে আপনি যদি আমার রিয়াকশন দেখেন যে এই মিডিয়ার লোকেরা, আই এম সরি আমি এটা বলছি, মিডিয়ার লোকেরা যে বারবার লুপ করে থাকেন একটা জিনিস নিয়ে, একটাই শটকে আপনি যদি একটাই শটকে 25 বার মানে 10 সেকেন্ডে দেখান, তাহলে যে কেউ ইরিটেট হবে। আমিও ইরিটেট হয়ে গিয়েছিলাম যে এটা কি হচ্ছে। অ্যাকচুয়ালি শটটা একটাই, উনি আমাকে কিস করবেন, কিন্তু ওই শটটাকে 25 বার দেখানো হয়েছে, আর প্রায় 25 বার কিস। আমি বুঝতে পারছিলাম না কি করব। সো আমি এটা বলছি না যে আমি খুব খুশি ছিলাম যে রিচার্ড গেরে আমাকে কিস করেছেন, কিন্তু আমি এটা বলতে চাইছি যে এতে আমার দোষটা কোথায়, যে আমাকে মানে আমার ওপর কেসও দেওয়া হয়েছে, আমাকে এতটা মানে আমাকে এর জন্য এত কিছু ফেস করতে হয়েছে। এখানে যারা আছেন তাদের জিজ্ঞেস করছি, কতজনের মনে হয় যে শিল্পার অন্যায় ছিল? আমার বিহারের লোকেরা দাঁড়িয়ে বলেছেন কোনো অন্যায় ছিল না। তার মানে আমি আরো একটা গান করব আপনাদের জন্য। তো শিল্পা, এটা তো মীমাংসা হয়ে গেল, অন্ততপক্ষে এটা আপনার অন্যায় ছিল না। এখন আপকে আদালতে জনগণের জাজ কি বলবেন পরে দেখা যাবে। এখন আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে শিল্পা শেট্টির ওপর জনগণের তরফ থেকে অভিযোগের আরও এক পর্ব। अरे ओ झिंगे, अब तू आया है ना मेरे नेट में, अब तू देखना मैं कैसा निकलती है तेरा छिलका। আপকে আদালতে আজ আমরা জনগণের তরফ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করছি, নানান অভিযোগ তুলছি, সবাই চাইছি ফিল্ম স্টার শিল্পা শেট্টির কাছে। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে শিল্পা শেট্টির ওপর অভিযোগ হলো যে উনি আর ফ্যাক্টরের মধ্যে জড়িয়ে পড়েছেন। যখনই আপনার জীবনে কোনো আর এন্ট্রি নিয়েছে, আপনি রঙিন হয়ে গেছেন। রিয়েলিটি শো, রিচার্ড গেয়ার, রঙিন হয়নি স্যার ওদিকে, রাজ কুন্দ্রা, আর এখন রাজস্থান রয়্যালস। হ্যাঁ, আর রজত শর্মা। বাহ! আচ্ছা রজত বাবু, আপনি হাসতে পারেন, প্রথমবার হাসলেন। আর আমি এটাও শুনেছি যে আজকাল আপনি রামায়ণ পড়ছেন। হ্যাঁ, আপনি আমাকে নিয়ে একটু বেশি রিসার্চ করছেন তাই না? রামদেব বাবা, হ্যাঁ, উনিও ওনার আর খুবই- এটাও সত্যি যে স্বামী রামদেবের মতো আপনিও যোগগুরু হওয়ার চেষ্টা করছেন। দেখুন, আমি কোনো চেষ্টা করছি না। আমার শুধু অবাক লাগতো যখন আমি ট্রাভেল করতাম, আর যতগুলো যোগা ভিডিও আছে, বই আছে অ্যাব্রডের, সবকটাই ফরেনার্সদের করা। আমি ভাবলাম যে এটা একটা ভালো উপায় মানুষকে বলার, নিজের দেশের জন্য কিছু একটা কাজ করার। তাই আমি এটুকুই করছি। আর সেটাই দেখার পর করণ জোহর বলেছিলেন যে শিল্পা হ্যাজ বেস্ট বডি ইন দ্য কান্ট্রি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু আমি আপনাকে দেখাতে চাই যে প্রথম প্রথম আপনি কেমন ছিলেন, আর আপনি একদম ওয়ার্কআউট করবেন না করে কি প্লিজ, ফলাফল প্লিজ পেয়েছেন। এই অত্যাচার করবেন না। কয়েকটা মানে দু একটা ছবি আমার কাছে আছে, মনে হয় মানুষ অবশ্যই সেগুলো দেখতে চাইবেন যে শিল্পা শেট্টি কিরকম দেখতে ছিলেন আর পরিশ্রম করে কি হয়েছেন। ভগবান, এটা কি ছিল? তেরো বছরের ছিলাম।
এই ছবিগুলো নেট থেকে পেয়েছেন তাই না, নাকি শত্রুরা দিয়েছিল নেটে? হ্যাঁ, আপনার হ্যাঁ। সমস্ত শত্রুরা আমাকে সাহায্য করেছে। হ্যাঁ, thanks। আমি তখন ভলিবল প্লেয়ার হওয়ার চেষ্টা করছি। এই ছবিগুলোতে আমি খুব বাজেভাবে ট্যান হয়ে রয়েছি। কিন্তু জনগণ অবশ্যই এটা জানতে চাইবেন এই রহস্যটা, যে কি করে আপনি আপনার চেহারা, আপনার সৌন্দর্য এবং বডি বদলে ফেলেছেন। আরে চুপ করুন না। না, আমার মনে হয় অনেক হার্ডওয়ার্ক, অনেক এক্সারসাইজ, তার থেকেও লোকজন অনেক হয়তো আপনাকে জিজ্ঞেস করবেন যে শিল্পা আপনি কোন রেশন দোকানের চাল আমি খান? একদম আপনাদের মতন একটা সাধারণ মানুষ। ডেজার্ট খাই। আমি খুব ভালো ভালো খাবার খেতে ভালোবাসি, কারণ আমি বিউটি বিজনেস থেকে বিলং করি। আমি অবভিয়াসলি নিজের প্রতি কেয়ার রাখি। আমি যোগা করি। তো কোনোটাই সহজে চলে আসেনি। যদি আপনার মনে হয় সকালে উঠে আমাকে এরকম দেখতে হয়ে যাবে, সেটা হয় না। আমি পরিশ্রম করি। আর আমার মনে হয় যে এখানে কেউ যদি মনে করেন যে নিজেকে সুন্দর দেখাতে, তার জন্য পরিশ্রম হ্যাঁ, করতে সেই হবে। সেই রহস্যটাই, সেই ফর্মুলাটা জানার চেষ্টা করছি, যেটা আপনি বলছেন আমি পরিশ্রম করি, তো আপনি করেন আমি যোগা করি। আমি আমি ব্যালেন্স ডায়েট ফলো করি। আর এর মানে এটা নয় যে আমি একদম ডায়েটিং এ বিশ্বাস করি না। I eat healthy and I eat properly and I work out. আমি বিশ্বাস করি জীবনে যদি ব্যালেন্স রাখা যায় তাহলে নিজেকে অনেক সুন্দর রাখা যায়। হ্যাঁ, বলুন। শিল্পা ম্যাম, আপনি একটি ফিল্মে ফিশার ওমেনের একটা ভীষণ ভালো কমেডি রোল করেছিলেন। প্লিজ তার একটা ডায়লগ শোনালে খুব আরে ভালো হতো। এরকম করবেন না ভাই। প্লিজ। হ্যাঁ, এমনই কিছু ছিল আমার ইন্ট্রোডাকশনে, যেখানে আমাকে বলতে হয়েছিল, হাসবেন না রজত বাবু, যদিও আপনাকে হাসলে খুব ভালো দেখায়। আম, আরে ও আচ্ছা আচ্ছা, শোনাচ্ছি। अरे ओ झिंगे, अब तू आया है ना मेरे नेट में, अब तू देखना मैं कैसा निकलती है तेरा छिलका। আপনার কাছে আমার প্রশ্নটা হলো দ্যাট ইউ প্লে ডিফারেন্ট রোলস ইন ইউর লাইফ। রিয়েল লাইফে আপনি হোস্ট হয়েছেন, অ্যাজ অ্যান অ্যাক্টর আপনার রোল আছে, আপনি কন্টেস্টেন্টও ছিলেন আর রিয়ালিটি শোতে উইনও করেছেন। আমি এটা জানতে চাইছি যে রিয়েল লাইফে ওয়াইফের রোলটা আপনি কখন প্লে করবেন? বিয়ে বিষয়টা আমার কাছে এমন একটা আসলে আমি খুব তাড়াতাড়ি বিয়ে করেছিলাম, কারণ আমি বিয়ে আম, আসলে আমি বিয়ে করতে চেয়েছিলাম সঠিক মানুষকে, এবং ঈশ্বরের আশীর্বাদে আমি সেটাই পেয়েছি, এবং আমি সন্তানও চেয়েছিলাম। আর আসলে আমি চেয়েছিলাম অনেক কিছুর মধ্যে রাখতে নিজেকে, আর আমি সেটা খুব তাড়াতাড়ি করেছি। আমি মিডিয়ার লোকজনের কাছ থেকে জানতে পেরেছি অক্টোবরে বিয়ে করছি, কিন্তু আমি ঘোষণা করিনি। মিডিয়াতে আমি এটাও দেখেছি হ্যাঁ। যে আপনি বলেছেন যে আপনি লন্ডনে থাকতে চান, আর লন্ডনে অনেক বড় বাড়ি আছে, আর এত বড় বাড়ির জন্য তো অনেক বাচ্চাও চাই। আসলে মিডিয়ার লোকজন যা বলে আর আমি যা বলি সেটা পুরো একদম উল্টো একটা ছবি। আমি জানি না কোথা থেকে বলা শুরু করব। হ্যাঁ, লন্ডনে আমার একটা বাড়ি আছে, কিন্তু বোম্বে হলো আমার প্রথম বাড়ি। রাজ লন্ডনে থাকে, তাই সেটা ওর প্রথম বাড়ি। আমরা অল্টার করতে থাকি বাড়ি, যেটা খুবই ভালো কথা। আমাদের দুটো জগৎ রয়েছে, কিন্তু বোম্বে আমার কাছে সবসময় প্রথম বাড়ি, আর এটা আমি কখনোই ছাড়বো না কারোর জন্য বা কোনো কিছুর জন্য। কিন্তু So, আপনি তো স্টেটমেন্ট দিয়েছিলেন যে আই এম ডাইং টু হ্যাভ চিলড্রেন অবশ্যই আই এম ডুইং টু হ্যাভ চিলড্রেন। অ্যান্ড মেনি মেনি চিলড্রেন্স। না, আমি কখনোই এই কথা বলিনি। আমি বাচ্চা চাই, ভগবান যখন চাইবেন। আগে তো বিয়েটা হোক। আমরা তো পুরো কল্পনার জগতে রয়েছি। আসলে মিডিয়া আপনার জন্য হাফ থিংকিং করে দিয়েছে। আপনি কি বলবেন বুঝতে পারবেন না। আমি ভালোবাসি সন্তান, আর ভগবান আমার জন্য যা প্ল্যান করে রেখেছেন তাই হবে। আমি এক জায়গায় এটাও পড়েছি যে আপনি এই কারণে বিয়ে করছেন না কারণ আপনার উপর কাল সর্প যোগ রয়েছে। এটা আবার কি? আর এই কাল সর্প যোগ থেকে বাঁচার জন্য আপনি নাগমাতার মন্দিরেও খুব যান। দেখুন, আমি এটা বিশ্লেষণ করতে চাই না। মিডিয়ার লোকেরা, আমার মনে হয় তাদের হাতে কাজ ভীষণ কম। তো ভুলভাল গল্প তৈরি করতে আচ্ছা থাকে। শিল্পাজি, প্রায়ই আমরা দেখি আপনাকে কোনো না কোনো মন্দিরে যেতে। আমি ভগবানে বিশ্বাস করি। আমি যেটা আজ ওনার জন্যই, যদি কাউকে ক্রেডিট দিতেই হয় তাহলে ভগবানকে আর অডিয়েন্সকে দেব, ব্যাস।
শিল্পা, বহু মানুষ আপনার বিয়ে নিয়ে আমাকে প্রশ্ন করেন, মানুষ জানতে চান আপনার পার্সোনাল লাইফের ব্যাপারে, কিভাবে আপনি সময় ম্যানেজ করেন, কিভাবে ফিটনেস রাখেন, এইসব নিয়ে আরো কিছু অভিযোগ আমার কাছে আছে। আমরা একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর প্রশ্ন করব শিল্পা শেট্টিকে নতুন কোনো বিষয়। রাজ কুন্দ্রাকে বিয়ে করছেন তো ওনার ওয়াইফের অ্যালিগেশন হলো যে আপনি ওনার সংসার ভেঙে দিয়েছেন নিজের সংসারের জন্য। প্লিজ ওই প্রশ্নটা আমাকে করবেন না, প্লিজ। আমি প্লিজ। এমন কি কেউ ছিল যার জন্য আপনি রান্না শিখেছিলেন, মানে ভালো খাবার দাবার বানাতে শিখেছিলেন? এত কিছু। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ প্রশ্ন আর অভিযোগের ঘেরাটোপে রয়েছেন ফিল্ম স্টার শিল্পা শেট্টি। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে শিল্পা শেট্টির ওপর অভিযোগ হলো যে ইনি অনেকেরই হৃদয় ভেঙেছেন। শিল্পা, আপনি আপনার ওয়েবসাইটে আপনার ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন, হ্যাঁ, তখন হাজার হাজার মানুষ আপনাকে এটা জিজ্ঞেস করেছিল যে আমাকে বিয়ে করবেন। ইমেল আইডিটা আমি বদলে দিয়েছি, এখন নতুন ইমেল আইডি রয়েছে। ওয়েল, আমার মনে হয় যে এটা কমপ্লিমেন্ট। রজতবাবু, যখন একজন আর্টিস্ট কাজ করে তখন ভালো লাগে যে মানুষ তার কাজটাকে প্রেমের সাথে বদলে কল্পনা করতে থাকে। আর সত্যি বলতে এটাই আমাদের প্রাপ্তি। তো এই যে আপনি এই- সিদ্ধান্ত নিলেন বিয়ে করার, হ্যাঁ, তো ওই যে প্রচুর মানুষ রয়েছে যাদের মন ভেঙে গেল, তাদের কি বলবেন আপনি? পরবর্তী তারিখটা কবে? এমন কি কেউ ছিল যার জন্য আপনি রান্না শিখেছিলেন, মানে ভালো খাবার দাবার বানাতে শিখেছিলেন? না, আমি এই কারণে কুকিং শিখেছিলাম কারণ আমার খুব মানে খাবার বানাতে ভালো লাগে। খুব কুকারি কোর্স করেছিলাম আমার যখন ১৪ বছর আমি এই বয়স। কথাটা বলছি 10 বছর আগে স্টারডাস্টে ছাপা হয়েছিল এখন আপনার আবার কি? সম্পর্কে। প্লিজ ওই প্রশ্নটা আমাকে করবেন না। প্লিজ, আমি প্লিজ আমি আ আসলে আমি আমার জীবনযাপন যেভাবে করি, আমি বিশ্বাস করি যে আ কখনো পিছনে তাকিয়ে দেখতে নেই। আর যা হয়ে গেছে সেটা হয়ে গেছে। ঠিক আছে, 10 বছর হ্যাঁ। আগের নয়, এখন যেটা খবরের কাগজে ছাপা হয়েছে সেটা আমি জিজ্ঞেস ওহ করছি। গড! এতটা জোর দিয়ে ছাপা হয়েছে, শিল্পা শেট্টি বলেছেন আই এম নট আ হোম ব্রেকার। আসলে এটা শুনে মনে হতে পারে আমি ডিফার করেছি। এখন মনে হচ্ছে যে আমি এক্সপ্লেনেশন দিচ্ছি। কিন্তু এই যে ব্রিটিশ মিডিয়া অবভিয়াসলি এই আর্টিকেলটা ছেপেছিল, যেখান থেকে বের করে ইন্ডিয়ান মিডিয়া এখানে ছেপেছে। আর আগে পরে কিছুই লেখা নেই, ব্যাস এই কোডটা দিয়ে আমি রেখেছে। আপনাকে সোজা সাপটা প্রশ্ন হ্যাঁ, করছি হ্যাঁ, আপনি জিজ্ঞেস করুন। আমি জানি আপনি জিজ্ঞেস করবেন। যে আপনি যখন রাজ কুন্দ্রাকে বিয়ে করছেন তখন তার ওয়াইফের এলিগেশন হলো এটা, এক্স ওয়াইফ এক্স ওয়াইফ, আগে, হ্যাঁ। ওনার এলিগেশন হলো, অভিযোগটা হলো এটা যে আপনি ওনার সংসার ভেঙে দিয়েছেন নিজের সংসারের জন্য। দেখুন, আমি কিছু জিনিস নিয়ে কথা বলাটা পছন্দ করি না। যেহেতু একটা আর্টিকেল ছাপা হয়েছে, আমার মনে হয় যে এটা একটা ভালো প্ল্যাটফর্ম যেখানে ক্লিয়ার করতে পারবো। আম এইজন্য এটা লেখা হয়েছে কারণ কবিতা যে রাজের এক্স ওয়াইফ, উনি ১ বছর আগে এটা বলেছিলেন যে আমার কারণে ওদের বিয়ে ভেঙে গেছে। আর এখন উনি একটা চিঠি দিয়েছেন যেখানে উনি লিখেছেন, শিল্পার জন্য আমাদের বিয়ে ভাঙেনি। আমাদের বিয়ে ভেঙেছিল কারণ আমরা চেয়েছিলাম। উনি নিজের কথা পরিষ্কার করে বলেছেন। আর আমার এটা ভালো লেগেছে শুনে যে উনি এই কথাটা বলেছেন। তাই এইজন্য আমি বলেছি যে ওদের বিয়ে ভাঙার জন্য আমি দায়ী নই। তাই আমি এটা বলেছিলাম। কিন্তু মিডিয়ার লোকেরা এটা লেখেনি যে এটা কবিতা এটা লিখে দিয়েছে। তাই অবভিয়াসলি তারা এটাই লিখেছে যেটা আমি বলেছিলাম। যাই হোক, আমি যেটা ফিল করেছি সেটা আমি বললাম। যদিও এটা আমার কাউকে বলার প্রয়োজন নেই কারণ এটা তবে আমার দেখুন, ব্যক্তিগত সমস্ত জীবন। মিডিয়ার তরফ থেকে আমি এটুকু অবশ্যই বলতে চাই যে আপনার বিয়ের জন্য আমাদের সকলের শুভকামনা রইল, আপনার সংসার গড়ে উঠুক আর আপনার নতুন জীবন আনন্দে কাটুক, এটাই আমরা সবাই চাই। ম্যাম, আমার প্রশ্ন হলো যে সেলিব্রিটিদের যে পার্সোনাল লাইফ থাকে সেটা পার্সোনাল রাখা যায় না, কি মনে হয়? মিন্স ইউজ টু হয়ে গেছেন নাকি খুব খারাপ লাগে আর কি? কিছু জিনিস কখনো কখনো আমার খারাপ লাগে কারণ যখন ভালো কিছু হয় তখন মিডিয়ার লোকেরা লেখে না। আর যখন খারাপ কিছু হয় তখন সেটাকেই হাইলাইট করতে থাকে। আর এই জিনিসটাই খারাপ লাগে। কিন্তু এটা আমাদের কাজের মধ্যেই পড়ে, তাই এটা আমাদের মেনে নিতেই হয়। ইটস ওকে।
আচ্ছা শিল্পা, এটা অবশ্যই বলুন, আপনি যা কিছু হয়েছেন আর যতটা আপনার নাম হয়েছে এই দেশে এবং বাইরে, সেখানে কি মিডিয়ার কোনো রোল আছে না নেই? অফকোর্স, আমি যা কিছু বলি, আমি 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 অবশ্যই ধন্যবাদ জানাবো মিডিয়ার লোকেদের। এখানে শুধু এখানেই নয়, ব্রিটিশ মিডিয়াকেও। আমরা সবাই, আমাদের পক্ষে এটা বলা খুবই সহজ যে মিডিয়ার লোকেরা খুব খারাপ, ওরা এটা করে ওটা করে, কিন্তু অনেক কিছু ভালো কাজও ওরা করে। কিন্তু অনেক অনেক এনকারেজও করেছে, অনেক সাপোর্টও করেছে আমাকে মিডিয়া, তাই ওদের অবশ্যই ধন্যবাদ জানাই। শুধু এটুকুই রিকোয়েস্ট করবো, আমার কথাটা যেন আমার কথাই থাকে। থ্যাংক ইউ। শিল্পা, আমরা আপনাকে সব ধরনের প্রশ্ন জিজ্ঞেস করলাম আর আপনি নির্দ্বিধায় সমস্ত প্রশ্নের সুন্দর উত্তর দিয়েছেন। খুবই পরিষ্কারভাবে সমস্ত প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন। আপকে আদালতে আমরা মামলা চালালাম শিল্পা শেট্টির ওপর। এখন একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের জাজ বন্দনা লুথরার ফয়সালা আজকের মোকদ্দমার। এমনকি যখন বিগ ব্রাদার আমি জিতে আসি, তখন আমার কাছে অনেক চয়েস আসে কেরিয়ার গড়ার, কিন্তু আমি ভারত ছেড়ে যাব না, এমনকি বিয়ের পরেও নয়। আপকে আদালতে আমরা প্রশ্ন জিজ্ঞেস করলাম, অভিযোগ তুললাম, সাফাই চাইলাম ফিল্ম স্টার শিল্পা শেট্টির কাছে। শিল্পাকে আমরা জিজ্ঞেস করলাম ওনার পার্সোনাল লাইফ সম্পর্কে, ওনার ফিল্ম সম্পর্কে আর ওনার অভিসন্ধি সম্পর্কে। এখন সময় হলো আপকে আদালতে আজকের জাজ বন্দনা লুথরার রায়ের। শিল্পা, আমি এটা বলতে চাই যে আপনি প্রশ্নের জবাবগুলো খুবই ভালোবেসে আর খুবই পরিষ্কারভাবে দিয়েছেন, আর এই আদালত আপনাকে অবশ্যই মুক্তি দিচ্ছে। আমি আপনাকে দুটো পরামর্শ দিতে চাইব। প্রথম পরামর্শ এই যে আপনি একজন খুবই ব্রিলিয়েন্ট অ্যাক্টর, আর আপনি দয়া করে অ্যাক্টিং এর ওপর নজর দিন। আর দ্বিতীয় পরামর্শ হলো, আমি জানি আপনি বিয়ে করে বিদেশ চলে যাচ্ছেন, আর না, আমি যাচ্ছি না। যেখানেই যাচ্ছেন, কিন্তু ভারতের জনগণকে ভুলবেন না। আপনার ফ্যানেরা এখানে রয়েছে আর আপনাকে খুব ভালোবাসে তারা। থ্যাংক ইউ। আপনি কিছু বলতে চান? এমনিতে অনেকগুলো কেস আমার নামে রয়েছে নানান দিকে ভারতে, আর আমার বিরুদ্ধে বহু মানুষ চেষ্টা করেছে যে আমি কোর্টে যাই আর কাঠগড়ায় দাঁড়িয়ে আমার পক্ষে কথা বলি, কিন্তু আমি কখনো প্রয়োজন মনে করিনি যে আমি যাব। আমার লয়ার্সরা সবসময় সেই কেসগুলো সামলান, আর আমি সেই অফারগুলো অ্যাকসেপ্ট করেছি, কারণ আমি খুব সম্মান করি ভারতের অডিয়েন্সদের, আর আপনাদের সবসময় আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্যই আমি এখানে এসেছি নিজের কথা বলতে এবং আপনাদের থ্যাংক ইউ জানানোর জন্য। আর যতদূর ইন্ডিয়া ছাড়ার প্রশ্ন উঠছে, আমি কখনো ইন্ডিয়া ছাড়তে পারবো না। আমি অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি নিজের জীবনে, এমনকি যখন বিগ ব্রাদার আমি জিতে আসি, তখন আমার কাছে অনেক চয়েস আসে কেরিয়ার গড়ার, কিন্তু আমি ভারত ছেড়ে যাব না, এমনকি বিয়ের পরেও নয়। আমি সবসময় ভারতের সঙ্গেই থাকবো, আমার এটাই প্রথম বাড়ি। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমরা আশা রাখবো যে শিল্পা সবসময় এখানেই থাকবেন, আরো বেশি ফিল্ম করবেন, ভালো রোল করবেন আর আরো বড় স্টার হবেন। আর ওনাকে আমরা বারবার সুযোগ দেব জনগণের সামনে আসার এবং নিজের কথাগুলো এক্সপ্লেইন করার। পরের সপ্তাহে আবার দেখা হবে আপকে আদালতে একটা নতুন মামলা নিয়ে, এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।